এখন থেকে 2500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 500 বছর আগে, খ্যাতনামা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার হিস্টারিক নামক গ্রন্থের 3য় খণ্ডে লিখেছেন, ভারতের কাশ্মীর সীমান্তে ও ভারতের উত্তর পশ্চিমে কারাকোরাম মালভূমি অঞ্চলে এক ধরনের পিপিলিকা তাদের বাসা তৈরি করবার সময় মাটি খুঁড়ে খুঁড়ে বালি বার করে, আর সেই বালির সঙ্গে নাকি মিশে থাকে প্রচুর গুঁড়ো সোনা। ওইসব অঞ্চলের জঙ্গলি উপজাতিরাও মাটি খুঁড়ে সোনার বালি সংগ্রহ করে। তিনি এই তথ্য সংগ্রহ করেছিলেন প্রাচীন কোনো পারসিক পুঁথি থেকে। তিনি লিখেছিলেন, এই পিপিলিকা শেয়ালের চেয়ে বড়, কিন্তু কুকুরের চেয়ে ছোট। পিপিলিকা তো কখনোই এত বড় হতে পারে না, না? আসলে ওগুলো হয়তো খানিক কাঠবিড়ালির মতো এক ধরনের প্রাণী ছিল। অধুনা ডক্টর গ্যাব্রিয়েল পাস্কাল নামে একজন ফরাসি বিজ্ঞানী হিমালয়ের ওই অঞ্চলে অভিযান চালিয়ে ওই ধরনের কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন, এবং তারা যে সোনার বালি আহরণ করে তাও নাকি তিনি সচক্ষে দেখেছেন। অতএব হেরোডোটাসের ওই তথ্য তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হেরোডোটাসের কাহিনী পড়ে আলেকজান্ডার দি গ্রেট এবং সুলেমান দি ম্যাগনিফিসেন্ট স্বর্ণ আহরণকারী পিপিলিকার সন্ধানে যে অভিযান চালিয়েছিলেন, ইতিহাসে সে কথা কিন্তু লেখা আছে। আর এও লেখা আছে, তারা সফল হননি। ডক্টর গ্যাব্রিয়েল পাস্কালের এই আবিষ্কারের খবর পেয়ে একজন ভারতীয় দুঃসাহসিক অভিযাত্রী স্থির করেছেন তিনি ভারত সীমান্তে লাহুল ও স্পিতি দুর্গম অঞ্চলে অভিযানে যাবেন এই স্বর্ণ আহরণের জন্য। ওই অঞ্চলেই নাকি স্বর্ণ আহরণকারী ওইসব প্রাণীদের দেখা গেছে। আর এই অভিযাত্রীর নাম ডক্টর নটরাজন। তিনি সম্প্রতি ভারত সরকারের থেকে অনুমতিও লাভ করেছেন। হেরোডোটাস আর গ্যাব্রিয়েল পাস্কালের নামটা উল্লেখ করতে হলো। যে কাহিনী বলতে যাচ্ছি সেই কাহিনীর সঙ্গে এই অভিযান জড়িত, তাই হেরোডোটাস ও ডক্টর গ্যাব্রিয়েল পাস্কালের নাম উল্লেখ করতে হলো। আমি একজন লেখক, কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। বই লিখে আমার ভালোই আয় হয়, পৈতৃক সম্পত্তি ও কিছু গচ্ছিত অর্থ আছে। বাবা ও মা কবেই গত হয়েছেন। আমি বিয়ে করার আগে পর্যন্ত আমার বোন ললিতা আমার সংসারে দেখাশোনা করত। ললিতাকে সুন্দরী বলা যায়। শান্ত, কম কথা বলে, নিয়মনিষ্ঠ, কিন্তু বেচারি একটা গোপন ব্যথা সবসময় লুকিয়ে রাখে। তাকে দেখলে আমার ও আমার স্ত্রীর কষ্টই হয়। আমার বিয়ের পরে কিন্তু ললিতা অনেক সহজ হয়েছিল। বৌদির সঙ্গে তার খুব ভাব। ললিতার গোপন ব্যথাটুকু ছাড়া আমাদের ছোট্ট পরিবার সুখী পরিবার। বিজন আমার পিস্তত ভাই। আমার বিয়ের সময় বিজনের ললিতার সাথে পরিচয় হয়। বিজন ছেলেটি বেশ ভালো, স্বাস্থ্যবান, বিজ্ঞানের স্নাতক, হালে দার্জিলিংয়ে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পর্বতারোহণে প্রশিক্ষণ নিয়ে এসেছে। হিমালয়ে বেশ কয়েকটা ট্রেকিংও করেছে। বিজন একটা ছোটখাটো চাকরি করে, তবে সে চাকরিতে সে সন্তুষ্ট নয়। সে এমন একটা চাকরি চায় যাতে তাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হবে। কোনো অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতেও তার আপত্তি নেই। একদিন রঞ্জন তাকে ঠাট্টা করে বলে, বিজু, তুমি অ্যাডভেঞ্চার চাও তো তোমাকে আমি রেল ইয়ার্ডে সিকিউরিটি গার্ডের চাকরির ব্যবস্থা করে দিতে পারি। ওয়াগন ব্রেকারদের সঙ্গে অনেক অ্যাডভেঞ্চারের সুযোগ পাবে। গুলি ছুটবে দানাদান দানাদান, ফিউ ফিউ। বলে বিজনের মুখের সামনে 2 হাত বাড়িয়ে বন্দুক চালাবার ভঙ্গি করে। রঞ্জন আমার ছোট ভাই, চিত্রশিল্পী। সব রকমের ছবি আঁকতে পারে রঞ্জন। প্রদর্শনীতে তার ছবি বিক্রিও হয়। অনেক ক্যালেন্ডারে আজকাল তার আঁকা ছবি দেখা যাচ্ছে। সে ঝাপাঝাপ বিজনের একখানা পোর্ট্রেট এঁকে ফেলেছিল, শুধুমাত্র 2টো রং, কালো আর নীল। কোমরে 2টো হাত রেখে বিজন সোজা দাঁড়িয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। ভালোই চেনা যাচ্ছে। ছবিখানা রঞ্জন ললিতাকে উপহার দিয়েছিল। ললিতা ছবিখানা পেয়ে ভারী খুশি। সেখানা সে বাঁধিয়ে ডাইনিং স্পেসের দেওয়ালে টাঙিয়ে রাখে। আমরা 2 ভাই ললিতাকে লতি বলে ডাকি। বোনটি আমাদের বড় আদরের, আর বিজনা আমাদের ভাইয়ের মতনই। এখন বিজন পছন্দ মতো একটা ভালো চাকরি পেলেই ওদের বিয়ে দেব। লতি ভারী সুন্দর গান গায়। বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলো লতির খুব প্রিয়।
রজনীকান্তের ও রামপ্রসাদী গানও সে নিখুঁত সুরে গাইতে পারে। আমাদের ঘরটা সে সুরে সুরে ভরিয়ে রাখে। এইভাবেই চলছিল আমাদের সংসার। আমরা ভালোই আছি, অল্পে সন্তুষ্ট, অভাব অভিযোগ নেই। এমনই এক সময় একদিন সকালে বিজন একখানা ইংরেজি খবরের কাগজ হাতে হাজির, বেশ উত্তেজিত। জিজ্ঞাসা করি, কি খবর বিজন? কোনো গরম খবর? রেডিওতে তো সেরকম কিছু শুনলাম না। না দাদা, কোনো গরম খবর নয়। তবে আমি একটা চাকরি পাচ্ছি, আর সঙ্গে আমার ওই জিগরি দোস্ত রমেশও একটা চাকরি পেতে পারে। এই যে বিজ্ঞাপনটা পড়ে দেখুন। বিজ্ঞাপনটা দিয়েছেন জনৈক ডক্টর নটরাজন। খবরের অংশ, হিমালয়ের দুর্গম লাদাখ, লাহুল ও স্পিতি অঞ্চলে অভিযান চালাবার জন্য বটানি ও জুওলজিতে একজন সায়েন্স গ্র্যাজুয়েট চাই। পর্বতারোহণ ও ট্রেকিং এ অভিজ্ঞতা অবশ্যই থাকা চাই। এছাড়া একজন ডাক্তার চাই। হিমালয়ের আবহাওয়ার সঙ্গে পরিচয় থাকলে অগ্রাধিকার। কলকাতার এক হোটেলে ডক্টর নটরাজনের সঙ্গে দেখা করতে বলেছে। বিজনে জনে চা এসে গিয়েছিল, সে কাপে চুমুক দিচ্ছিল। জিজ্ঞাসা করলুম, তুমি দেখা করবে নাকি? নিশ্চয়ই, এই চাকরি আমার হবেই সঞ্জয় দা। ওরা লোক পাবে কোথায়? সব কোয়ালিফিকেশন আমার আছে। আর আমার বন্ধু রমেশ তো ডাক্তার, মিলিটারিতে ডাক্তারের চাকরি করছে। আমরা দুজনেই আজই হোটেলে ডক্টর নটরাজনের সঙ্গে দেখা করব। আমরা ভেবেছিলাম ললিতা হয়তো বাধা দেবে, কিন্তু সে উল্টে বিজনকে উৎসাহ দিল। বিজন হেসে বলল, ডক্টর নটরাজন বোধহয় আমার কথা ভেবে বিজ্ঞাপন দিয়েছেন। আজ বিকেলেই সুখবর পাবে। আমার প্রিয় খাবার গরম ফুলকো লুচি আর হিং দেওয়া আলুর দম খাওয়াতে হবে কিন্তু। আমি এখন যাই। বিকেলে হাসি মুখে ফিরে এলো বিজন। তার বন্ধু রমেশকেও এনেছে। ঘরে ঢুকেই বলল, ময়দা মাখা হয়েছে, সুখবর, গুড নিউজ। আমরা দুজনেই মনোনীত হয়েছি। আপাতত আমাদের যেতে হবে দেহরাদুন, সেখান থেকে যাত্রা শুরু হবে। আমি জিজ্ঞাসা করলুম, কিসের অভিযান আর যাবি বা কোথায়? বিজন সংক্ষেপে বলল, লাদাখের লাহুল ও স্পিতি অঞ্চলের দুর্গম এলাকায় কাঠবেড়ালির মতন একরকম প্রাণী আছে। তারা পাহাড়ের গায়ে গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। গর্ত খুঁড়ে তারা যখন মাটি তোলে তখন বালিও ওঠে, আর সেই বালিতে থাকে স্বর্ণচূর্ণ, সোনার বালি। রঞ্জন পাশের ঘরেই ছিল, সেও বেরিয়ে এলো। সব শুনতে পেয়েছি। তা তোমার তো ক্যামেরা আছে, তা আমার জন্য পাহাড়ের কিছু ছবি তুলে এনো তো, যা দেখে আমি ছবি আঁকতে পারবো। বিজন যখন উৎসাহ ভরে সকলের সঙ্গে কথা বলছিল, আমি তখন তার বন্ধু রমেশকে লক্ষ্য করছিলাম। দেখলুম সে শুধু ললিতাকেই দেখছে। ললিতা ছাড়া আর কোনো দিকে যেন তার মন নেই। এটা আমার পছন্দ নয়, কিন্তু কিছু বলতেও তো পারি না। রমেশ ললিতার দিকে বিশেষ মনোযোগ না দিলেও ছেলেটিকে কেন জানি না আমার ঠিক পছন্দ হচ্ছিল না। এরপর কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে একদিন বিজন এসেছিল। তার কাছ থেকে জানতে পারলাম যে ওরা ডক্টর নটরাজনের কাছ থেকে চিঠি ও টাকা পেয়েছে। সঙ্গে কি কি জিনিস নিতে হবে তারও একটা তালিকাও পেয়েছে। আর বিশেষভাবে বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স করা না থাকলে তা যেন যাত্রার আগে করে নেওয়া হয়। প্রিমিয়াম জমা দেওয়ার টাকাও অভিযাত্রী দলের থেকেই পাওয়া যাবে। আর এই অভিযানে নিয়মিত কোনো বেতন দেওয়া হবে না, কিন্তু অভিযান শেষ হলে একটা থোক টাকা দেওয়া হবে। বিজন বলল, টাকা কে চায়? আমি কি টাকার জন্য যাচ্ছি নাকি? যাত্রার একটা তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, তবে সেটা আলমোড়া থেকে নয়। ওদেরকে যেতে বলা হয়েছে দিল্লি। দিল্লি থেকে ওরা প্লেনে চড়ে যাবে লাদাখ, যেখানে আছে পৃথিবীর সর্বোচ্চ বিমান ক্ষেত্র। লাদাখে দিন সাতেক থাকতে হবে কিছু প্রশিক্ষণ নেবার জন্যে, আর তারপর লাহুল আর স্পিতির দিকে যাত্রা। সেখান থেকেই মূল অভিযান শুরু হবে। যেতে হবে আরও দুর্গম অঞ্চলে। সেদিনটা ছিল মার্চের 4 তারিখ। মার্চ মাসের এই 7 তারিখে ওরা কলকাতা থেকে যাত্রা করবে দিল্লির উদ্দেশ্যে। ডক্টর নটরাজন ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন। মার্চ মাসের 6 তারিখে বিকেল হবার আগেই রমেশকে নিয়ে বিজন একবার এলো আমাদের বাড়িতে। তখন চায়ের সময় হয়েছে। আমাদের বাড়ির সংলগ্ন ছোট্ট একটা বাগান ছিল, সবুজ ঘাসের লন আর ঘেরা মরশুমি ফুলের বেড়া।
এই সময় নানান রঙিন ফুল ফুটেছে, ফ্লক্স, স্যালভিয়া, সুইট পি, ডায়ান্থাস। রঞ্জন বলল, দাদা চ, বাগানের লনে বসে সবাই মিলে চা খাওয়া যাক। চলো বিজন। বলে সে নিজেই বেতের চেয়ার ও মোড়া আর একটা ছোট্ট টেবিল বয়ে নিয়ে যেতে লাগলো। বিজন আর রমেশও সাহায্য করতে এগিয়ে এলো। টেবিলটা ঘিরে 6টা চেয়ার আর মোড়া সাজানো হলো। যথাসময়ে দীপালি আর ললিতা দুজনে মিলে টিপট ইত্যাদি সাজিয়ে দিল। কিছু খাবারও তৈরি করেছিল ওরা, তাও এনে সাজালো। রমেশ কিন্তু যেন দীপালিকে নয়, লতিকে সাহায্য করতেই অতিমাত্রায় ব্যস্ত। এটা আমার মোটেই ভালো লাগছিল না। লতির মুখেও আমি একটা বিরক্তির ভাব ফুটে উঠতে দেখছিলাম। চা পর্ব শেষ হবার পর বিজনদের আসন্ন অভিযান নিয়ে আলাপ আলোচনা চলতে লাগলো। সময় কাটতে থাকে নানান রকম কথাবার্তার মধ্যে দিয়ে। ললিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে। এমন সময় আমাদের চাকর হারু এসে বলল টেবিলে খাবার দেওয়া হয়েছে। ডাইনিং স্পেসে ঢুকে দেখি দীপালি একটা চেয়ারে বসে কিছু টুকিটাকি কাজ সারছে। রমেশ তাড়াতাড়ি এসে একটা চেয়ারে বসে পড়ে। তার বিপরীত দিকে ক্যাবিনেটের উপর দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো রঞ্জনের আঁকা বিজনের সেই ছবিটা। বাঁধানো ছবিটার কাছে আলো পড়ে চকচক করছিল। রমেশ হঠাৎ উঠে পড়ে ললিতার পাশের চেয়ারে বসে বলল, আসলে ছবি থেকে আলোটা রিফ্লেক্ট করে আমার চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা যে সেটা নয় তা আমি বেশ বুঝতে পারছিলাম। আমি রমেশের মতলবটা ধরতে পেরেছি। সে ললিতার পাশে বসতে চায়। খেতে খেতে আমরা পরস্পরের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু রমেশ প্রায়ই ললিতার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। কিন্তু বেচারি ললিতা খেতেই পারছিল না। তাছাড়া সে রীতিমতো বিরক্ত। রমেশের বকবকানিও কিছুক্ষণ সহ্য করলো। তারপর হঠাৎ টেবিল ছেড়ে উঠে বলল, বাট আমার মাথাটা কেমন একটা যেন ঘুরে উঠলো, ভালো লাগছে না আমার, আমি শুতে যাচ্ছি। বৌদি প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি পরে খাবো। ললিতার উঠে যাওয়াটা আমাদের কারোরই ভালো লাগলো না। ঘরের আবহাওয়া কেমন যেন গুমোট হয়ে গেল। আবহাওয়া হালকা পরিবর্তন করবার জন্যে রঞ্জন উঠে তার স্টিরিওতে একটা গান বাজিয়ে দিল। আমার কিন্তু মনে হতে লাগলো রমেশ এমন কিছু বলেছে যা লতি সহ্য করতে পারেনি। রমেশ জানে না যে লতি মোটেই হালকা মেয়ে নয়। পরে হয়তো জানা যাবে কি বলেছে, কিন্তু রমেশ বিজনের অন্তরঙ্গ বন্ধু, তাই তাকে আমরা কিছু বলতেও পারছিলাম না। যাই হোক, খাওয়া তো শেষ হলো। এবার ওরা চলে যাবে। কালকে ওদের রওনা হতে হবে। আমি বিজনকে বললুম, বিজন, লতির সঙ্গে একবার দেখা করেছে। দোতলায় লতির একটা নিজস্ব ছোট্ট ঘর আছে। মিনিট 5-এর মধ্যে বিজন কিন্তু ফিরে এলো। তার মুখখানা থমথম করছে। রমেশের দিকে একবার চাইলো, কিন্তু কিছু বলতে গিয়েও যেন কিছু বলল না। আমাকেও রঞ্জনকে বলল, দাদা, ছোটদা, কবে ফিরবো বলতে পারছি না, তবে আমার জন্য শুভকামনা করো, যেন সফল হয়ে ফিরতে পারি। রমেশ বলল, হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে আমরা ফিরবো কিনা জানি না। আমার 3 কুলে কেউ নেই। লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো কে পাবে সেটাও জানি না। তবুও একজনের নাম লিখে তাকেই নমিনি করেছি আর কি। বলে হো হো করে হেসে উঠল। আমরা কিছু না বলে ওদের খানিকটা এগিয়ে দিলাম। বিজন, সুযোগ পেলে একটা খবর দেওয়ার চেষ্টা করো প্লিজ। বিজন একবার পেছন ফিরে উপরের দিকে চাইল। জানলায় ছলছল মুখে ললিতা দাঁড়িয়েছিল। দিল্লি পৌঁছাবার পর বিজন আবার আমার স্ত্রী দীপালিকে একখানা চিঠি দিয়েছিল। তার পরদিনই ওদের লাদাখ অভিমুখে যাত্রা করবার কথা। লাদাখে পৌঁছেও বিজন আমাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে চিঠি লিখেছিল। মার্চ মাস হলেও ওদের তুষার ঝড়ের মুখে পড়তে হয়েছিল। এর প্রায় 10 দিন পরে আমরা আরও একটা চিঠি পেয়েছিলাম, এবং সেটাই ছিল বিজনের শেষ চিঠি। এরপর 3-4 মাস কেটে গেছিল। বিজন
বা অপারেশন গোল্ড ডিগারের কোনো খবরই আমাদের কাছে ছিল না। তবে মাস তিনেক পরে একটা ছোট্ট খবর পেয়েছিলাম। যারা এই অভিযান আয়োজন করেছিল দিল্লিতে তাদের একটা ছোট অফিস ছিল। ঠিকানা ও ফোন নম্বর বিজন আমাদের জানিয়ে রেখেছিল আগেই। ঠিকানা ও ফোন নাম্বার জোগাড় করে রঞ্জন তাদের দিল্লি অফিসে ফোন করে। তারা বলল তারাও বিশেষ কিছু জানে না। গত সপ্তাহে তারা একটা খবর পেয়েছে যে সকলে নিরাপদে আছে। কাঠবিড়ালি জাতীয় সেই প্রাণীটিরও সন্ধান পাওয়া গেছে। বেশ কয়েকটা দেখাও গেছে, কিন্তু সোনার বালি এখনো পাওয়া যায়নি। এর বেশি ওরা কিছু জানে না, বা জানলেও আমাদেরকে জানালো না। তবে ওরা বলছে খবরের কাগজের পাতায় নজর রাখতে। অভিযাত্রী দল সফল হলে খবরের কাগজ মারফতই নাকি তা জানা যাবে। তারপর থেকে আমরা প্রতিদিনই খবরের কাগজের উপর নজর রাখতে লাগলো। এরপর প্রায় আরও 2 সপ্তাহ কেটে গেল। একদিন দুপুরে ললিতা ডাইনিং স্পেসে বসে একটা বই পড়ছিল, আর মাঝে মাঝে বিজনের সেই ছবিখানা দেখছিল। হঠাৎই শুনতে পেলাম, দাদা, দাদা, বৌদি, এই ছোটদা। রঞ্জন তখন বাড়ি ছিল না। আমি আর দীপালি ছুটে এলুম। এসে দেখলুম লতির মুখে কোনো কথা নেই। তার 2 চোখ বিস্ফারিত, দরদর করে গাল দিয়ে জল পড়ছে। বিজনের ছবির দিকে তর্জনী তুলে কি যেন দেখাতে চাইছে। আমরা দুজনেই জিজ্ঞাসা করলুম, কি হয়েছে রে লতি? ভয় পেলি কেন? কি হলো? কি দেখে ভয় পেলে? তোমরা তোমরা দেখতে পাচ্ছ না? ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো। বিচুর ঠোঁটের হাসিটুকু সব কেমন মিলিয়ে গেছে। হাত দুটো ঝুলে পড়েছে সামনে, যেন ও খুব হতাশ। দাদা, 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 আমার সর্বনাশ হয়ে গেল দাদা। আমার বোধহয় আর সিঁথিতে সিঁদুর পরা হলো না। বলেই সে টেবিলে 2 হাত রেখে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। দীপালি তার পাশে বসে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই ভুল দেখেছিস লতি, তাই কখনো হয় নাকি? নিচে ভাবিস না, সব ঠিক আছে, বিজু ঠিক ফিরে আসবে। লতি কিছুই ভুল দেখেনি। আমরাও সব হয়ে দেখলুম ছবির দিকে। বিজনের মুখটা ম্লান, 2 হাত দুপাশে ঝুলছে। আমি ভুল দেখছি না, ঠিকই দেখছি তো। রঞ্জন বাড়িতে ছিল না। সে ফিরতেই সংক্ষেপে তাকে সমস্ত ঘটনাটা জানিয়ে বললুম, তুই এখন একবার বিজনের দিল্লির অফিসে ফোন কর। লতি কোথায়? সে ওপরে নিজের ঘরে। রঞ্জন তখনই দিল্লিতে ফোন করল। কিন্তু যে সংবাদ আমরা কোনোদিনই শুনতে চাইনি, সেই গভীর বেদনাদায়ক সংবাদই আমাদের শুনতে হল। এক দুর্ঘটনায় বিজন নাকি মারা গেছে। দুর্ঘটনাটা কি এবং কি করে ঘটল তা এখনো জানা যায়নি। দীপালিকে ডেকে এই দুঃসংবাদটা জানালাম। ও বেচারিও ভীষণ মুষড়ে পড়ল, কান্না আটকাতে পারল না। বলল, এই খবর আমি লতির কাছ থেকে কি করে লুকিয়ে রাখবো? সময় কখনোই থেমে থাকে না। আমরা অভিনয় করে যাচ্ছি, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। লতিও খুব অস্থিরতায় ভুগছে, নিজেকে কিছুতেই যেন বেঁধে রাখতে পারছে না। আর আমাদের ক্রমাগত বলে চলেছে, দাদা, ছোটদা, তোরা কেউ বিজুর একটা খবর আনতে পারছিস না বল? ওদের দিল্লি অফিসে কয়েকবার ফোন করেছিলাম, কোনো সাড়া পাইনি। খবরের কাগজেও কিছু পাইনি। আরো কয়েকটা দিন কাটল এর মাঝে। লতি ক্রমশ নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। নিচে কদাচিৎ নামে দুপুর বেলাটায় খাওয়ার সময়, তাছাড়া সারাটা দিন উপরের ঘরেই বসে থাকে। একদিন আমি নিচে আমার ঘরে বসে প্রুফ দেখছি। এমন সময় হঠাৎই দেখি আমার ঘরে ঢুকলো রমেশ। প্রথমে তাকে চিনতে পারিনি। ছেলেটা কেমন যেন কুঁজো হয়ে গেছে, বেশ বড় দাড়ি, চোখের দৃষ্টি বিহ্বল। একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। দেখে মনে হলো সে রীতিমতো ভয়গ্রস্ত। মাঝে মাঝেই যেন পিছনে ফিরে কি একটা দেখতে চাইছে।
কি ব্যাপার? পাহাড়ে কি করে অ্যাক্সিডেন্ট হলো? আর বিজন কি করে মারা গেল? হ্যাঁ, আর তুমি কবে ফিরেছ? হ্যাঁ, কবে ফিরেছ? রমেশকে আমি কোনোদিনই পছন্দ করিনি, কিন্তু তবুও বিজনের খবর জানবার জন্য ওকে তাড়ালুম না। রমেশ বলল, বলছি এক গ্লাস জল। হারু বেচারা তখন ঘুমোচ্ছিল। আমি নিজেই এনে তাকে জল দিল। জল খেয়ে গেলাস নামিয়ে রেখে রমেশ আবার বলতে শুরু করলো, আমাদের অনুসন্ধান কাজ বেশ ভালোই চলছিল। যে প্রাণী মাটি খুঁড়ে সোনার বালি তুলে আনে, সেই প্রাণীর সন্ধানও পেয়েছিলাম। এ কাজ চালাবার সঙ্গে সঙ্গে আমরা কীট পতঙ্গ, প্রজাপতি, গাছপালার নমুনা সংগ্রহ করছিলাম, ফটোও তুলছিলাম। তখন আমরা তিব্বতের সীমানা ছাড়িয়ে অতিক্রম করা যাবে না। সেদিন আমি আর বিজন অনুসন্ধান চালাচ্ছি। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, মাঝে মাঝে কুয়াশা হচ্ছে। তখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এইরকম একবার কুয়াশা সরে যেতে আমরা দুজনে আবার চলতে আরম্ভ করলো। বিজন হঠাৎ থেমে গেল, আঙুল তুলে একটা গাছ দেখালো। গভীর খাদের ধারে একটা গাছ, 5-6 ফুট উচ্চতা, কুল গাছের মতো পাতা, অজস্র ফল ধরেছে, আকারে সুপুরের মতো, রং উজ্জ্বল হলদে। এমন গাছ আমরা দেখিনি। শুধু তাই নয়, গাছটির ডালে ডালে বসে অনেক প্রজাপতি। বিজন গাছের দিকে গেল, প্রজাপতি সংগ্রহ করবে, গাছের ফল পাতাও নেবে। বিজন এগিয়ে যেতে দেখে আমি বললাম, সাবধান বিজন, পাশেই গভীর খাদ, না গেলেই নয়। বিজন শুনল না। গাছের কাছে যেতে প্রায় সব কটা প্রজাপতি উড়ে গেল। তো একটা বড় রঙিন প্রজাপতি তখনও বসেছিল। একটা বড় চ্যাপ্টা পাথর ছিল। বিজন সেই পাথরে উঠল। আর বলবো কি, বিজন সেই পাথরে ওঠার সঙ্গে সঙ্গেই পাথরটা উল্টে গেল। আর বিজন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে সেই খাদে পড়ে গেল। এই পর্যন্ত বলে রমেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। আমিও স্থানুর মতো বসে আছি। রঞ্জন বাড়িতে নেই। চোখের সামনে শুধু লতির মলিন মুখটা ভেসে ভেসে আসছে বারবার। খানিক গুছিয়ে নিয়ে রমেশ আবার বলতে শুরু করলো, আমি তখনই প্রায় 1 কিলোমিটার হেঁটে আমাদের ক্যাম্পে গিয়ে সেই দুঃসংবাদ শোনালুম। হইচই পড়ে গেল। কিন্তু মুশকিল হলো যে তখনই উদ্ধার কাজ আরম্ভ করা গেল না। গভীর কুয়াশা যখন কাটলো তখন সন্ধে হয়ে গেছে। অতএব সেদিন কিছুই করা গেল না। পরদিন সকালে উঠতে না উঠতে আমরা দল বেঁধে খাদের দিকে যাত্রা করলুম। অনেক পরিশ্রম করে এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেই খাদে পৌঁছে খানিকটা নিচে নামতে পারলুম, কিন্তু নিচে কিছুই দেখা যাচ্ছে না। একজন একটা পাথর ফেললো, পাথর পড়বার কোনো আওয়াজ পাওয়া গেল না। তবু আমরা বেলা 3টে পর্যন্ত অনেক চেষ্টা চালালুম, কিন্তু বৃথা। আমাদের বিজন আমাদের ছেড়ে চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা পারলুম না। আমাদের ক্ষমা করে দেবেন। শোনো রমেশ, সবটা শুনলাম, আমার কিছু বলার নেই। তবু একটা কথা বলছি, তুমি আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আর ললিতার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করবে না। কথাটা মনে রেখো। রমেশ আমার কথার কোনো প্রতিবাদ না করেই চলে গেল। আমার মনের ভেতরে কে যেন বলল, রমেশ সত্যি কথা বলছে না, ওর বলবার ধরনটাই কিরকম, বেশ সন্দেহজনক। এখন আমাদের চেষ্টা করতে হবে ডক্টর নটরাজনের সাথে যেভাবেই হোক যোগাযোগ করা। মনে হয় তিনি দিল্লি থেকে নিশ্চয়ই ফিরেছেন।
সৌভাগ্যক্রমে একবারেই ডক্টর নটরাজনকে পেলাম। তিনি বললেন, हाँ एक एक्सीडेंट हुआ है। वो जो बंगाली लड़का क्या नाम उसका, हाँ हाँ विजन, वो विजन का देहांत हो चुका है उस मनहूस एक्सीडेंट में। 2-3 दिन के अंदर मैं एक प्रेस कॉन्फ्रेंस बुलाता हूँ। अखबार पढ़ेंगे तो आपको सब पता चल जाएगा। আর রমেশ স্যার? रमेश, हाँ रमेश बेचारा, मुझे लगता है कि दोस्त यानी विजन से बिछड़ के शायद उसे बहुत जोर का सदमा लगा है, इसलिए शायद उसका दिमागी हालत ज्यादा ठीक नहीं है। ডক্টর নটরাজন হয়তো কোনো কারণে ব্যস্ত ছিলেন। বেশিক্ষণ কথা বলা গেল না। ডক্টর নটরাজনের সাথে ফোনে কথা হওয়ার পর মাঝে আরো 3-4টে দিন কেটে গেল। বিজন যে মারা গেছে এ খবর যথাসাধ্য চেষ্টা করে চেপে রাখা হয়েছে। সৌভাগ্যক্রমে রতি আজকাল খবরের কাগজ পড়ে না, কোনো কিছুতেই তার তেমন আগ্রহ নেই। তাকে প্রায় একরকম জোর করেই খাওয়াতে হয়, আর সব সময় সে নিজের ঘরেই থাকে। নিচে কখনো সখনো নামলেও ডাইনিং স্পেসে এসে বিজনের ছবির থেকে ফিরে চেয়ে বসে থাকে। তার বৌদিকে বলে, তোমরা আমাকে না বললে কি হবে? আমি জানি বিজু আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। ডক্টর নটরাজনের প্রেস কনফারেন্সের রিপোর্ট কাগজে প্রকাশিত হয়েছে এবং হেরোডোটাসের তথ্য সত্য প্রমাণিত হওয়ায় হইচই পড়ে গেছে। এ বিষয়ে খবরের কাগজে আরো নিবন্ধ এবং চিঠিপত্র প্রায় রোজই ছাপা হচ্ছে। একদিন দুপুরে কয়েক পৃষ্ঠা লিখে একটু ক্লান্তি বোধ করছিল। একটু কফি খাবার ইচ্ছে হলো। হিটারে জল গরম করে নিজেই কফি বানিয়ে বিজনের ছবির সামনে একটা চেয়ারে বসে কফির কাপে চুমুক দিচ্ছি আর বিজনের ছবিখানা দেখছি। রঞ্জন মন্দ আঁকেনি। বিজনের নাকের ডান দিকে ছোট্ট একটা বাদামি রঙের আঁচিল ছিল, সেটাও আঁকতে বলেনি রঞ্জন। হঠাৎ আমাকে চমকে দিয়ে ঘরের মধ্যে দিয়ে খুব ঠান্ডা হাওয়া একটা বয়ে গেল। আমার কাপ ধরা হাতটা যেন কেঁপে উঠল। কাপটা কোনো রকমে নামিয়ে রাখলুম টেবিলের উপরে। পিছনে ছবিটার দিকে তাকাতেই চমকে উঠলাম। এ কি, পিছন কোথায়? এ তো একটা কঙ্কাল। কঙ্কালটা আস্তে আস্তে মিলিয়ে গেল। শীতল হাওয়াটাও আস্তে আস্তে চলে গেল। তারপর দেখলুম পিছনের ছবির উপর 2 ফোঁটা লাল রক্ত। ছবিতে কোথাও লাল রং নেই, অথচ রক্তের রং এলো কোথার থেকে। আমি ছবির কাছে যেতে লক্ষ্য করলাম ও 2টো রক্তের ফোঁটা নয়, খুব ছোট্ট ছোট্ট 2টো পোকা। হাত দিতেই আমার হাতে লাল রং লেগে গেল, কিন্তু পোকা 2টোর রং সাদা, একদম সাদা। হাতের লাল রং মুছে আমার পোকা 2টোকে তুলে আমার ঘরে এনে ছোট্ট একটা কাঁচের গ্লাস চাপা দিয়ে আমার টেবিলের এক পাশে রেখে দিল। রতিকে কিছু বললুম না, যাতে ওর চোখে না পড়ে। ওই জন্যই আমি পোকা 2টোকে সরিয়ে এনেছিলাম। পরদিন দুপুরে আমাকে একটু বেরোতে হয়েছিল। বেহালায় এক ফিল্ম প্রযোজক ও ডিরেক্টরের সাথে মিটিং ছিল। এরা টিভির জন্য আমার একটা উপন্যাস নিয়ে সিরিয়াল করতে চায়। রঞ্জনও বাড়িতে নেই। সে দীপালিকে বলে গেছে তার ফিরতে রাত্রি 8টা হয়তো হবে। বাড়িতে আছে শুধু লতি, দীপালি আর হারু। সেদিন বাড়ি ফিরতে ফিরতে আমারও সন্দেহ হয়ে গেল, কিন্তু বাড়ি ঢুকতেই টের পেলাম কিছু একটা গোলমাল হয়েছে। আরও টের পেলাম আমার ঘরে ঢুকে। আমার ঘরে একটা ছোট্ট তক্তপোষ থাকে। লিখতে লিখতে ক্লান্তি লাগলে আমি সেই তক্তপোষে গিয়ে শুই। দেখি সেই তক্তপোষে রমেশ শুয়ে আছে, বিড়বিড় করে কি সব বকছে আর মাঝে মাঝে মাথা নাড়ছে। আমি গ্রাহ্য না করে ঘর থেকে বেরিয়ে এলুম, ভেতরে ঢুকলুম।
আমি বাড়ি ফিরেছি তা দীপালি ও লতি টের পেয়েছিল, তাই তারা কিছু বলবার জন্য উত্তেজিতভাবে আমার দিকে এগিয়ে এলো। বেশ জোরেই বলল, রাস্কেলটাকে আসতে হবে বারণ করেছিলাম, ও এসছে কেন? রাস্কেলটা হয়েছে কি তারা দেখছি বেড়াকে মেরে তাড়াতে হবে আজকে। দাদা দাদা এই শয়তানটা একটা কুগ্রহ। কি করেছে জানো? বাইরের দরজায় কড়া নাড়ছিল, হারু গিয়ে দরজা খুলে দিয়েছিল। বৌদি তখন নিচে চা করছিল, আমি ওই চেয়ারটাতে বসেছিলাম। শয়তানটার এত সাহস যে সোজা ও এখানে চলে এসেছে। আমরা নিচে না থাকলে তো সোজা উপরে উঠে যেত। আমার সামনে দাঁড়িয়ে বলে কি না, ললিতা বিজন তো আর নেই, আমি আগে যে প্রস্তাব করেছিলাম সেটা কি তোমার মনে আছে? বলতে বলতে বিজুর ছবির ওই নিচটাতে বসে পড়ে আমাকে বলছে, আমি তোমাকে আমার ঘরণী করতে চাই। ব্যাস, যেই না বলা সঙ্গে সঙ্গে বিজুর ছবিটা ওর কপালে এসে পড়ল। ছবির ভারী ফ্রেমের কোনায় লেগে ওর কপালটা ফেটে গেছে। তারপর শয়তানটা চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। হারুর সঙ্গে ওর ভাইপো দেখা করতে এসেছিল, ওরাই দুজনে ধরাধরি করে তোমার ঘরে তক্ত বসে শুইয়ে দিয়েছে। জানো তো, লোকটা ঘরে ঢোকার পর থেকে মাঝে মাঝে নিচের পেছন দিকে কি যেন দেখছিল। তুমি হয়তো না দেখলে বিশ্বাস করবে না, লোকটা যখন লতির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, আমি তখন দেখছিলাম দুটো ছায়া। একই মানুষের দুটো ছায়া কি করে হয়? এই আলো গায়ে পড়ছিল, তাতেই ছায়া করতে পারে। কিন্তু দুটো ছায়া কি করে হয়? আচ্ছা, আমি কি কিছু ভুল দেখলাম তাহলে? বিজনের ছবিখানা তখনও টাঙানো হয়নি, দেওয়ালে ঠেস দিয়ে রাখা ছিল। ছবির দিকে চাইলুম, কোনো পরিবর্তন লক্ষ্য করলুম না। হারু, তোকে বললে ক্লাব থেকে নরেন আর দুলালকে ডেকে আনবি, এ প্যাটাকে উত্তম মাধ্যম না দিলে কোনো আক্কেল হবে না দেখতে পাচ্ছি। সেই সময় লক্ষ্য করলাম শয়তানটা জড়িয়ে জড়িয়ে বলছে, আপনি আপনি ওই পোকা দুটো কোথায় পেলেন? আঙুল দিয়ে দেখালো। কেন? যেখান থেকেই পাই না কেন, তোমার কি দরকার? তুমি ভালোই ভালো আমাদের বাড়ি থেকে বেরো। যাবো, কিন্তু বলুন, ওই পোকা এখানে কি করে এলো? হিমালয়ের যে অঞ্চলে আমরা গভীর অভিযান চালাচ্ছিলাম সেইখানেই পোকা অজস্র। মাঝে মাঝে ওরা দেহ থেকে লাল রঙের কিছু মোচন করে। বরফের ওপর আমি এই পোকা দেখেছি। সেই পোকা এখানে কি করে এলো? হ্যাঁ, এই পোকা কি করে এলো? রমেশ জড়িয়ে জড়িয়ে কথা বলছিল, মাঝে মাঝে দুহাত দিয়ে মাথা টিপছিল আর পিছন দিকে ঘাড় বেঁকিয়ে চেয়ে চেয়ে দেখছিল। আমি তেড়ে মেরে বললুম, পোকা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, জাস্ট গেট লস্ট। বেরো তুমি পিছনের বন্ধু ছিলে? হ্যাঁ, ছি, লজ্জা করে না? গেট আউট। রমেশ উঠে দাঁড়ালো, তার পা টলছে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বারবার পিছন ফিরে দেখতে লাগলো রমেশ। আমিও দেখলুম দুটো ছায়া দুটো রমেশেরই। রমেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে দু হাত ধরে চিৎকার করে বলল, বিজন ভাই, আমাকে মুক্তি দে বিজন, আমি যে আর সহ্য করতে পারছি না। তখন আমার ঘাড়ে শয়তান চেপেছিল। শয়তান আমাকে বলল একটু ঠেলা দে, বিজন খাদে পড়বে আর মরবে। তোর পথ পরিষ্কার। হ্যাঁ, তোর পথ পরিষ্কার। আমিও ঠেলা মারলুম, প্রাণের বন্ধুকে ঠেলা মারলুম। ভাই বিজন, আমাকে মুক্তি দে বিজন, আমি আর পাচ্ছি না। মুক্তি দে বিজন, মুক্তি দে। আরো কিছু বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে গেল। রাস্তায় আলো জ্বলছে,
আর দেখা যাচ্ছে দুটো ছায়া তার সঙ্গে সঙ্গে চলছে। আমার পাশে এসে দীপালি আর লতি দাঁড়িয়েছিল, ওরাও দেখলো মানুষ এক, ছায়া তুই। যাক, আবোধ বিদেয় হলো চিরতরে। পরদিন সকালে দেখা গেল আমাদের বাড়ি থেকে কাছেই একটা গাছের ডালে দড়িতে গলায় ফাঁস লাগিয়ে রমেশ শুনছে, আর এদিকে পিছনের ছবিতে আর দুটো ঠোঁটে সেই হাসিটা ফিরে এসেছে।